ইতিহাসের সাক্ষী। 1914 সালের জুন মাসে ইউরোপে অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের সিংহাসনের উত্তরাধিকারী আর্চডিউক ফ্রান্স ফার্দিনান্দ নিহত হয়েছিলেন সারায়েভো শহরে। যে ঘটনা প্রবাহ থেকে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা, এই হত্যাকাণ্ড থেকেই তার শুরু। ওই সময়কার স্মৃতি লিখেছেন অনেকেই। সেই সব স্মৃতিচারণ আর লেখক টিম বুচারের বর্ণনা অবলম্বন করে ইউরোপের ইতিহাস বদলে দেয়া সেই ঘটনার গল্প শুনিয়েছেন বিবিসির লুইস হিদালগো, যা পরিবেশন করছি আমি পুলক গুপ্ত। It's June the 28th, 1914, and the Archduke Franz Ferdinand, heir to the Austro-Hungarian Empire, is visiting Sarajevo. 1914 সালের 28 জুন সারায়েভো শহর সফর করছেন অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের সিংহাসনের উত্তরাধিকারী আর্চডিউক ফ্রান্জ ফার্দিনান্দ। তার সাম্রাজ্যের দক্ষিণ প্রান্তে বজনিয়ায় সেই সফরের সেটি শেষ দিন। আজ রোববার, আজ নানা রকমের আনুষ্ঠানিকতা আর রাজকীয় পতাকা উত্তোলনের দিন। সেখানে উপস্থিত থাকবেন তার অনুগত বজনিয়ান নাগরিকরা। People are encouraged to line the streets, and they come 6 deep, 8 deep, 10 deep, cheering "Živio, živio, long live the empire." They're waving their yellow flags. লোকজনকে উৎসাহিত করা হয়েছিল রাস্তার দুপাশে সমবেত হতে। হয়েছিলেন তারা স্লোগান দিচ্ছিলেন, জিন্দাবাদ দিচ্ছিলেন, পতাকা দোলাচ্ছিলেন। হলুদ রঙের উপর 2 মাথাওয়ালা ঈগলের ছবি আঁকা পতাকা, যা হাবসবার্গ রাজবংশের প্রতীক। Franz Ferdinand, Archduke of Austria, makes a formal entry into the city of Sarajevo with his wife. অস্ট্রিয়ার আর্চডিউক ফ্রান্জ ফার্দিনান্দ আনুষ্ঠানিকভাবে শহরের ভেতরে ঢুকলেন। তার সঙ্গে আছেন তার স্ত্রী সোফি। 1934 সালে একটি রেডিও অনুষ্ঠানের জন্য বিবিসি এভাবেই সেদিনের ঘটনাগুলোর একটা পুনরাভিনয় করিয়েছিল। আর্চডিউক এবং তাঁর স্ত্রী ছিলেন একটি খোলা গাড়িতে বসা। সেদিন আবার ছিল এই রাজকীয় দম্পতির 40তম বিবাহ বার্ষিকী। ভিয়েনার কড়া আদব কায়দার বাইরে এই দিনটি উদযাপন করতে পেরে তাঁরা বেশ খুশিই ছিলেন। এই হত্যাকাণ্ডের উপরে একটি বই লিখেছেন টিম বুচার। তিনি বলছিলেন, ফ্রান্জ ফার্দিনান্দ এবং তার স্ত্রী বিয়ে করেছিলেন প্রেমে পড়ে। সেই সময়কার jন্য এটা ছিল একটা ব্যতিক্রমী ঘটনা। The Archduke, a royal figure, was expected to marry a princess or an archduchess, and he married beneath that. He was only marrying this woman who was only a countess. He married. সেই সময় সবার প্রত্যাশা ছিল যে একজন রাজপুরুষ হিসেবে আর্চডিউক বিয়ে করবেন একজন রাজকুমারীকে। কিন্তু ফ্রান্জ ফার্দিনান্দ বিয়ে করেছিলেন তাঁর চেয়ে নিচের স্তরের এক নারীকে। তিনি ছিলেন একজন কাউন্টেস মাত্র। ভিয়েনায় কিন্তু সোফি তাঁর স্বামীর পাশে দাঁড়াতে পারতেন না। সেখানে রাজ পরিবারের রীতিনীতি এমনই করা যে তাঁকে দাঁড়াতে হতো রাজকুমারী এবং আর্চ ডাচেসদের পেছনে। আর বসনিয়া যেহেতু সাম্রাজ্যের কেন্দ্র থেকে অনেকটাই দূরে, তাই এখানে স্বামীর পাশে দাঁড়িয়ে ছবি তুলতে বাধা ছিল না। কিন্তু সারায়েভোতে আর্চডিউকের সফরের দিনে সবাই যে খুশি ছিল তা নয়। বসনিয়ার অনেক জাতীয়তাবাদী তরুণী এই ব্যাপারটা নিয়ে ক্ষিপ্ত ছিলেন যে অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য তাদের দেশটিকে দখল করে নিয়েছে। The Austro-Hungarians had only been there from 1878, so only a few years, but in that time they hadn't. অস্ট্রো হাঙ্গেরিয়ানরা সেখানে ছিল 1878 সাল থেকে। সেদিন থেকে খুব বেশি আগের কথা নয়, তবে এই সময়টুকুর মধ্যে তারা পুরনো ব্যবস্থার কোনো পরিবর্তন ঘটায়নি। কৃষকরা তখনও সামন্তবাদী ভূস্বামীদের দাসের মতো। এটা ছিল একটা পুরনো ঔপনিবেশিক শোষণের পরিস্থিতি। এই সাম্রাজ্যবাদী শাসনের বিরুদ্ধে বসনিয়ান তরুণদের একটি অংশ ঠিক করল তারা নিজেরাই এর বিরুদ্ধে কিছু একটা করবে। তাদের লক্ষ্য হল স্লাভরা যেখানে থাকে সেই ভূখণ্ডকে একীভূত করা। এর মধ্যে তারা অন্তর্ভুক্ত করতে চাইত বসনিয়ার প্রতিবেশী এবং সদ্য স্বাধীনতা পাওয়া আর তীব্রভাবে জাতীয়তাবাদী সার্বিয়াকে। রাজকীয় সফরের এই কর্মসূচির কথা কয়েক মাস আগে থেকেই লোকের জানা ছিল। বিশেষ করে সার্বিয়া থেকে চোরাই পথে অস্ত্র আনার জন্য হাতে ছিল যথেষ্ট সময়। এই গোষ্ঠীর নেতা ছিল 19 বছরের এক বসনিয়ান সার্ব, এক গরিব চাষির ছেলে। তার নাম গাভরিলো প্রিন্সেপ। সেই রোববারের সকালবেলা সারায়েভোর প্রধান বুলেভার্ড বরাবর যে জনসমাগম হয়েছিল তাতে হত্যাকারীরা সহজেই জায়গা করে নিল। এরপরে অপেক্ষা কখন আর্চডিউক তাদের সামনে দিয়ে পার হবেন। সেই দলে ছিল মোট 6 জন। এর মধ্যে 5 জন বসনিয়ান সার্ব
আর আরেকজন একজন বসনিয়ান মুসলিম। এদের মধ্যে সবচাইতে কম বয়স্ক যে, তার বয়স মাত্র 17। The first assassin, for the cast to pass, he bottles it. His hands stay in his pockets. He looks around. He comes up with an excuse later. Oh, I saw a policeman. এই দলের মধ্যে প্রথমজন শেষ মুহূর্তে ঘাবড়ে গিয়ে পিছিয়ে গেল। সে তার হাত পকেট থেকে বের করতে পারল না। কারণ হিসেবে সে বলেছিল যে সে একজন পুলিশ দেখে ঠিক করল কিছু করতে গিয়ে ধরা পড়লে পুরো অপারেশনটাই ভেস্তে যাবে। কিন্তু দ্বিতীয়জন ঘাবড়াল না। সে পকেট থেকে একটা গ্রেনেড বের করল। তার উপরটা দ্রুত খুলে নিয়ে সেটা ছুঁড়ে মারল। তার লক্ষ্য ঠিকই ছিল, কিন্তু সময়টা ঠিক হল না। সেটা গিয়ে পড়ল আর্চ ডিউকের গাড়ির পেছনের গাড়িটার বনেটের নিচে এবং বিস্ফোরিত হল। সেই বিস্ফোরণে পেছনের গাড়িতে থাকা আর্চ ডিউকের একজন সহযোগী এবং পথের পাশে দাঁড়িয়ে থাকা কিছু লোক আহত হলেন। আর্চ ডিউক ফার্দিনান্দ সোজা চলে গেলেন টাউন হলে এবং সেখানে তাদের দেয়া হল আনুষ্ঠানিক সংবর্ধনা। বিংশ শতাব্দীর শুরুর দিকে ইউরোপে এরকম প্রাণনাশের চেষ্টা অস্বাভাবিক কিছু ছিল না। তবে এর জন্য আর্চ ডিউকের সফর সূচিতে একটা পরিবর্তন করা হল। পুরনো শহরে যাবার পরিকল্পনা বাদ দিয়ে ঠিক হল তিনি হাসপাতালে যাবেন তার আহত সহযোগীকে দেখতে। অন্যদিকে হত্যা প্রচেষ্টায় সফল হতে না পেরে অন্য ঘাতকরা নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ল, কিন্তু গাভরিলো প্রিন্সিপ নড়লেন না। যে মোড়টা ঘুরে আর্চ ডিউকের পুরনো শহরে যাবার কথা, তিনি সেখানেই অপেক্ষা করতে লাগলেন। আর ভাগ্যের এমনই গতিক যে আর্চ ডিউকের গাড়ি ঠিক সেখানেই এলো, কারণ গাড়ির ড্রাইভারকে কেউ নাকি বলেনি যে সফর সূচিতে পরিবর্তন হয়েছে। And there is the most stunning photograph of this moment. It is for me the moment when the 20th century gets knocked off its orbit. এবং ঠিক এই সময়ে তোলা হয়েছিল সেই ছবিটা। আমার মতে এটিই হচ্ছে সেই মুহূর্ত যখন গোটা বিংশ শতাব্দীর ইতিহাস তার স্বাভাবিক গতিপথ থেকে ছিটকে পড়েছিল। ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি আর্চ ডিউকের গাড়িটা বুলেভার্ড ধরে এগিয়ে আসছে। পথের এক কোনায় একটা ক্যাফে, যার সামনে একটা শ্যাম্পেনের বোতলের কাট আউট দেখা যাচ্ছে। অনেক লোকজন জড়ো হয়েছে, কেউ কেউ হাত উঁচিয়ে আছে এবং সেই জনতার মধ্যে আছে গ্যাভরিলো প্রিন্সিপ। তাকে স্পষ্ট দেখা যাচ্ছে না। ছবিতে দেখা যাচ্ছে আর্চ ডিউকের গাড়ির চাকাগুলো ডান দিকে ঘুরছে। আর ঠিক সেই সময়েই ড্রাইভার তার ভুল বুঝতে পারল এবং গাড়ি ঘুরিয়ে নেবার জন্য গতি কমিয়ে দিল। প্রিন্সিপ নিজেও তার বিচারের সময় সেই মুহূর্তটার বর্ণনা দিয়েছিলেন। I knew where he would pass from having read it in the Bosnian Post. I saw that a lady was sitting with him. Then I stood and one man came up to me and talked with me and said, আমি বসনিয়ান পোস্ট পত্রিকায় পড়েছিলাম যে তিনি কোন পথ দিয়ে যাবেন। আমি দেখলাম তার সাথে একজন মহিলা বসা। গাড়িটা আমার সামনে এসে গেল। আমি আমার রিভলভারটা বের করলাম এবং ফার্দিনান্দের দিকে দুবার গুলি করলাম, মাত্র 4 কি 5 কদম দূর থেকে। একটা গুলি আর্চ ডিউকের গায়ে লাগলো, আর অন্যটি গাড়ির দরজা ফুঁড়ে সোফির গায়ে গিয়ে লাগলো। And there's chaos, absolute chaos. And initially, everyone's focus is on the assassin. Does he have any more guns? Does he have any friends with him? সাথে সাথে একটা হইচই শুরু হয়ে গেল। সবার চোখ ঘাতকের দিকে। কেউ তলোয়ারের বাট দিয়ে তাকে আঘাত করে তাকে ফেলে দেবার চেষ্টা করছিল। কেউ আবার তাদের থামানোর চেষ্টা করছিল, বলছিল, থামো থামো, ও একটা বাচ্চা ছেলে, ও সায়ানাইড খাবার চেষ্টা করছে। কিন্তু সায়ানাইডে প্রিন্সিপ অসুস্থ হয়ে পড়লেও মারা যাননি। কিন্তু এই যে 2-3 মিনিট ধরে এসব ঘটছে, এই সময়টা আর্চ ডিউকের কি হলো তার দিকে কারো চোখ পড়েনি। চোখ পড়েনি শুধু একজন ছাড়া, তিনি কাউন্ট ফ্রান্স বন হারিজ। তিনি ছিলেন আর্চ ডিউকের গাড়ির পাদানিতে। A thin stream of blood spurted from His Highness's mouth onto my right cheek. As I was pulling out my handkerchief to wipe the blood away from his mouth. আর্চ ডিউকের মুখ থেকে বেরোনো রক্ত আমার গালে এসে লাগলো। আমি রুমাল বের করে সেই রক্ত মুছতে গেলে শুনলাম ডাচেস চিৎকার করছেন, তোমার কি হয়েছে, তোমার কি হয়েছে বলেই তিনি নিজেই গাড়ির সিট থেকে গড়িয়ে নিচে পড়ে গেলেন। তার মাথাটা ঠেকে গেল আর্চ ডিউকের হাঁটুর মাঝখানে। আমি বুঝতেই পারিনি যে তারও গুলি লেগেছে। আমার মনে হয়েছিল যে তিনি ভয়ে মূর্ছা গেছেন। তখন আমি শুনলাম আর্চ ডিউক বলছেন, সোফি সোফি, তুমি মারা যেও না, আমাদের সন্তানদের জন্য বেঁচে থাকো। আমি আর্চ ডিউকের মাথাটা যেন সামনের দিকে ঝুলে না পড়ে সেজন্য তার জামার কলারটা ধরে রাখলাম। আমি জিজ্ঞেস করছিলাম, আপনার কি যন্ত্রণা হচ্ছে?
তিনি স্পষ্ট গলায় বলছিলেন, ও কিছু না, কিছু না। তার মুখটা বেঁকে যাচ্ছিল, তিনি ধীরে ধীরে সংজ্ঞা হারিয়ে ফেলছিলেন, কিন্তু তার মধ্যেই ক্ষীণ গলায় বারবার বলছিলেন, ও কিছু না। দ্রুতগতিতে এই খবর ছড়িয়ে গেল। ইউরোপের সংকট তখন শুরু হয়ে গেছে। News has just arrived at Vienna that the hereditary Archduke of Austria and his wife have today been assassinated at Sarajevo. এইমাত্র ভিয়েনা থেকে পাওয়া খবরে জানা গেছে অস্ট্রিয়ার আর্চডিউক এবং তার স্ত্রী আজ সারায়েভোতে একজন ছাত্রের গুলিতে নিহত হয়েছেন। Gavrilo Princip and his fellow conspirators. সেই বছরই অক্টোবর মাস নাগাদ গাভরিলো প্রিন্সিপ এবং তার সহযোগীদের যখন বিচার শুরু হয়েছে, ততদিনে শুরু হয়ে গেছে প্রথম বিশ্বযুদ্ধ।